নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রতিভা বসুর লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প। গল্পের নাম সকাল, দুপুর ও সন্ধে। শুনতে থাকুন আজকের গল্প সকাল, দুপুর ও সন্ধে। যোগমায়া খোলা ছাদে দাঁড়িয়েছিলেন। আবছা আবছা ঠান্ডা আবহাওয়া। কাল রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, তাই বাতাস এখনো আর্দ্র। এইমাত্র স্নান করেছেন, চুল খোলা, লম্বা চুল আজ অনুলম্বিত, পরনে দপদপে সাদা কালো পাড় শাড়ি, সাদা ব্লাউজ, গায়ের রঙও যথাসম্ভব সাদা। ছাদ থেকে দূরে সোজা কাঁকরের রাস্তা পেরিয়ে ফটক দেখা যায়। ফটকের দুপাশে দুটি মস্ত মোটা পুরনো এরিনা পাম্প। যোগমায়া অপলকে তাকিয়ে আছেন সেদিকে। বলা যায় এই ছোট্ট জায়গাটির তিনি সর্বময়ী কর্ত্রী। কেননা এই ছোট্ট জায়গাটির পত্তন একদা তার স্বামীর পূর্বপুরুষেরাই করেছিলেন। কলিয়ারির মালিক ছিলেন তারা, মাইকার খনি ছিল। এখন সরকারি হস্তক্ষেপে যেতে যেতেও যা আছে তাও যথেষ্ট। স্বামী বছর দিনেক আগেই মারা গেছেন। একটি মাত্র ছেলে, একটি সন্তান। আজ সেই আসবে, এখনই আসবে। আশা পথ চেয়েই তিনি দাঁড়িয়ে আছেন। আসছে কানপুর থেকে, সেখানকার আইআইটির ছাত্র। বিজ্ঞানে মাথা খুব পরিষ্কার। 12 ক্লাস এখানকার মিশনারি স্কুল থেকেই পাশ করেছিল। এখনো এই জায়গায় তার প্রাণ। ছুটি হলেই ছুটে আসে এখানে। এবার আইআইটির শেষ পরীক্ষা পাশ করে আসছে। তারপর MIT-তে পড়তে যাবে। ভালো একটা স্কলারশিপ পেয়েছে। এই জায়গাটির নাম নন্দনপুর। একেবারে বিহারের গা ঘেঁষে ছোট্ট শহর। গিরিটি 5 মাইলের মধ্যে। অমফ্রেড খনি সেখানেই। বিহার ঘেঁষা বলে এদিক ওদিক তাকালেই পাহাড় দেখা যায়। জায়গাও অসমতল। ঝর্ণা আছে, নদীও আছে। প্রাকৃতিক সৌন্দর্য যথেষ্ট সমৃদ্ধ করেছে নন্দনপুরকে। জলবায়ুও স্বাস্থ্যের পক্ষে অনুকূল। সুমিত্র কলকাতা এসেছে কাল সকালে। কথা আছে রাতটা দিদিমা এবং মাসির কাছে কাটিয়ে আজ ভোর 5টার ট্রেন ধরে 8:30টার সময় নন্দনপুর স্টেশনে এসে পৌঁছবে। গাড়ি কখন চলে গেছে আনতে। ট্রেন যদি লেট না করে এক্ষুনি এসে যাবে। সেজন্যই স্নান করে যোগমায়া ছাদে এসে দাঁড়িয়েছিলেন। তার বড় বড় চোখ প্রতীক্ষায় ব্যাকুল। সুন্দরী বলে নাম আছে তার। শুধু তিনিই সুন্দর নন, তার স্বামীর মতো কন্দর্পকান্তি পুরুষও খুব কমই দেখতে পাওয়া যেত বাঙালিদের মধ্যে। ছেলে সুমিত্র রূপবান। স্বামীর কথা খুব মনে পড়ছে আজ। সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। বেঁচে থাকলে ছেলের হিতকার্যতায় কত খুশি হতেন। তার উপরে ছেলের বিয়েও দিচ্ছেন বিদেশ যাবার আগেই। স্বামীরই মনোনীত ঘরে বিয়ে হচ্ছে। 12 ক্লাস পাশ করবার আগেই ছেলের দুর্মতি দেখে তখনই সমকক্ষ ঘরে এই বিয়ে ঠিক করে রেখেছেন তিনি। মেয়েটি সুন্দরী, লরেটোতে পড়ে, বয়স ঠিক মানানসই। তার বাবা SK দত্তকে এই অঞ্চলের মাইকা প্রিন্স বলে। এত তার অর্থবিত্ত প্রতিপত্তি। গাড়ি নিয়ে যখন পরিদর্শনে বেরোন, দুপাশে সিলাম ঠুকবার লোকের অন্ত থাকে না। সুমিত্রর বাবা নন্দনপুরের শিবশঙ্কর চৌধুরীকে যদি কেউ টেক্কা দিতে পারে তবে ওই একমাত্র মনীষ দত্ত। বাণিজ্য লক্ষ্মী তার হাতের মুঠোয়। 3টি পুত্র, একটি কন্যা। এই মেয়ের বিয়েতে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করবেন। বলেছেন মাথা থেকে পা পর্যন্ত মুড়ে দেবেন সোনা জহরতে। মেয়ে জামাই এবং জামাইয়ের মায়ের বিদেশ যাবার খরচও দেবেন তিনি।
শুধু তাই নয়, গিয়ে তাদের মেয়ে জামাই যেখানে থাকবে তার ব্যয়ভারও তিনিই বহন করবেন। অর্থাৎ একটা ব্যাংক ব্যালেন্স জমা থাকবে মেয়ের নামে। ঘরটা বুঝে ভুলটা, একেবারে আদর্শ বিয়ে। কিন্তু এই বিয়ে যে সুমিত্রর বাবা নিজে দাঁড়িয়ে থেকে দিয়ে যেতে পারলেন না, সে দুঃখ রাখার আর জায়গা নেই যোগমায়ার। কিন্তু এখনো আসছে না কেন? ট্রেন যদি ঠিক সময় স্টেশনে এসে দাঁড়ায়, তবে তো এতক্ষণে এসে পড়া উচিত ছিল। যোগমায়া ছটফট করলেন। মনে হলো স্টেশনে তিনি নিজে গেলেই পারতেন। গাড়ি তো গেলই, নেমে মাকে দেখলে খুশি হতো ছেলে। তাকেও এত উৎকণ্ঠায় ভুগতে হতো না। আগেই ঠিক করেছিলেন ছেলের সঙ্গে তিনি নিজের খরচে যাবেন। কত দূরে চলে যাবে ছেলে, ছেড়ে দিতে বুক ভেঙে যায়। তাই সঙ্গে গিয়ে মাসখানেক থেকে চলে আসবেন। অবশ্য এই চিন্তাভাবনা অনেক আগের। সম্প্রতি ওর বিয়ে একেবারে ঠিক হয়ে যাবার পর মিস্টার দত্ত বলেছেন তার মেয়েও যাবে, থাকবে, ইচ্ছে হলে পড়াশুনো করবে, যাবতীয় খরচ তার। সুতরাং মাত্র 1 মাসের জন্য আর যাবেন কেন যোগমায়া? যতদিন খুশি বউ নিয়ে থাকবেন, আবার আসবেন, আবার যাবেন। পিটা ঘড়িতে ঢংঢং করে 9টা বাজল। যোগমায়া আবার ছটপট করলেন। সুমিত্র দিদিমার মাসিমা মিলে কি আটকে দিল ওকে? তাহলে নিশ্চয়ই একটা ট্রাঙ্কল করত। সুমিত্রর মাসি, মানে তার ছোট বোন মহামায়া, অল্প বয়সে বিধবা, সেই থেকে পিত্রালয়েই আছে। এখন বাবা নেই, মায়ের সঙ্গে তাদের আলিপুরের বাড়িতে থাকে। স্কুল আছে একতলায়, বাচ্চাদের স্কুল। সেই স্কুল সেই চালায়, খুব নাম করেছে স্কুল। সুমিত্রর বাবার মৃত্যুর পরে বলেছিল, তুমিও চলো দিদি, স্কুলটা বড় হয়ে উঠেছে, সামলাতে পারছি না, তুমি গেলে আমার আর কোনো ভাবনা নেই। তা তো আর হয় না। নন্দনপুর পিতৃহীন হলেও মাতৃহীন নয়। যথেষ্ট যোগ্যতার সঙ্গে তিনি লোকজনের সাহায্যে কাজকর্ম চালান। কর্মীরা সকলে রানীর মতো তাকে মান্য করে, ভয়ও পায়। কাজ তিনি বোঝেন। তার স্বামী তাকে সব বুঝিয়েছেন, শিখিয়েছেন, বুঝিয়ে শিখিয়ে অংশীদার করেছেন। নন্দনপুর ছেড়ে কোথায় যাবেন তিনি? আর কয়েক বছর বাদে সুমিত্র ফিরে এলে তবে তার ছুটি, অবকাশ, বিশ্রাম। তার আগে নয়। এই তো সুমিত্র যখন লিখল সে কলকাতা হয়ে মাসি আর দিদিমার কাছে 1 রাত কাটিয়ে আসবে, তখনই মা লিখেছিলেন, তুইও কলকাতায় আয়, তোর ছেলে এলে কয়েকদিন আমার কাছে থেকে তারপর তাকে নিয়েই ফিরে যা। তাই কি পারলেন? সময় কই? আর 3 মাসের মধ্যেই বাড়িতে যে একটা বিয়ে। এইসব কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিলেন যোগমায়া। গাড়ির হর্ন শুনে সচকিত হলেন। তাকিয়েই দেখতে পেলেন ফটকের কাছে এসেই নেমে পড়েছে সুমিত্র। বাচ্চা ছেলের মতো ছুটতে ছুটতে আসছে মোরাম বিছানো পথ বেয়ে। যোগমায়ার মুখের মধ্যে স্নেহের ঢেউ বয়ে গেল। দৌড়ে নেমে এলেন। হায় হায়, এত দেরি হলো কেন? গাড়ি লেট করেছে? আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। দিদিমা কেমন আছেন? মাসিমণি, মাসিমণি কেমন আছেন? সুমিত্র মাকে জড়িয়ে ধরে শূন্যে তুলে নামিয়ে দিতে দিতে বলল, সব ভালো, সব ভালো। তুমি কেমন আছো? আনন্দে ফুর্তিতে সারা শরীরে সে টকবক করছিল। তার প্রায় 6 ফুট উঁচু বলিষ্ঠ সুঠাম সুন্দর চেহারার দিকে তাকিয়ে চোখ জড়িয়ে গেল যোগমায়ার। এই কয় মাসে আরো বড় হয়েছে, আরো সুন্দর হয়েছে, গায়ের রং টকটক করছে। ছেলেকে তিনি চুমু খেলেন। পরিচারক পরিচারিকারা সব এসে ভিড় করে দাঁড়ালো। মাত্র 2 জন বাঙালি আর 5 জনই আদিবাসী। হাসতে হাসতে মরে যাচ্ছে তারা। ছোট সাহেবকে দেখে খুব খুশি হয়েছে, খুব ভালোবাসে। সুমিত্র তাঁদেরও যাকে যেমন তাকে তেমনভাবে সম্ভাষণ করল। তার আবাল্যের সঙ্গী মেয়েটে রথিয়াকে ঘুষি মারল 2টো।
বুড়ি তাই সুন্দরীকে আদর করতে করতে ছড়া কাটল। সুন্দরী লো সুন্দরী, একে একে গুন্ধরী। কিশোরী নিমফুলের চুল টেনে দিল, ঠিক আগের মতোই। বাড়িটা দেখতে দেখতে ভরে উঠল আনন্দে। বাড়ি ছোট বড় সব সমান হয়ে গেল। সুমিত্র ছোট বড় বোঝে না। তার অনেক ব্যবহারে তার মাই অস্বস্তি বোধ করেন, তার বাবাও করতেন। কার সঙ্গে মিশবে, কার সঙ্গে খেলবে, সমস্তই তারা বাল্যকাল থেকে শিখিয়েছেন তাকে। তবু সে শেখেনি। তার বাবাকে দেখলে বৃত্তকুল তটস্থ হয়ে পড়ত। মাকে জমের মতো ভয় করে, তাকে যে গ্রাহ্যই করে না, এটা যোগমায়া চোখে আঙুল দিয়ে দেখালেও দেখতে পায় না। সে বলে, গ্রাহ্য করবে কি? গ্রাহ্য করার কি আছে? তার মা বলেন, তুমি মনি, তোমাকে সেই সম্মান তারা দেবে? ধূত, ওসব মনি ফনিম আমি মানি না, আমি হতেও পারবো না। বাতাসে হাত ছুঁড়ে উড়িয়ে দেয় কথা। মা গম্ভীরভাবে বলেন, ভবিষ্যতে এসব কিন্তু তোমাকেই দেখতে হবে। তুমি এর একমাত্র মালিক। তুমি যদি এখনো আগের মতো ছেলে মানুষই করো, চালাবে কি করে? এরা তো মাথায় হাত দিয়ে কথা বলবে। ছোড়া না শোনে ধর্মের কাহিনী। কত কৃতিত্বের সঙ্গে পাশ করে এলো। দিল্লিতে গিয়ে একটা ভালো কম্পিটিটিভ পরীক্ষায় বসে সারা পৃথিবীর সকল ছাত্রকুলের মধ্যে অন্যতম বিশিষ্ট ছাত্র হিসেবে ভালো একটা বৃত্তি নিয়ে পড়তে যাচ্ছে এই মাইটিতে। তার রকম সকম দেখলে কে বলবে সে কথা? সকলের সঙ্গে কিরকম ব্যবহার করছে দেখো না, যেন সমকক্ষ। যোগমায়া চোখের ইঙ্গিতে সবাইকে সরিয়ে দিলেন। যাকে যা আদেশ করবার করলেন। ছেলেকে নিয়ে দোতলায় তার নিজের ঘরে এলেন। পাখা ছেড়ে দিয়ে বললেন, পরীক্ষা তাহলে ভালোই হলো? আহ, যত শুদ্ধই। সে মায়ের ডানলো পিলোর গদিয়াটা নরম বিছানায় চিত হয়ে পড়ল। জুতো খুলে নে, জুতো খুলে নে রামদিন, চেঁচিয়ে ডাকলেন তিনি। জি মাইজি। কাছেই কোথাও অপেক্ষারত রামদিন ছুটে ঘরে এলো। দাদাবাবুর জুতো খুলে নাও। ঝপ করে উঠে বসে সুমিত্র বলল, ও খুলবে কেন? আমি খুলছি, আমি খুলছি। নিচু হয়ে সে জুতো মোজা দুই খুলে ফেলল। যোগমায়া গম্ভীর হয়ে রামদিনকে বললেন, তুমি যাও। রামদিন চলে গেলে বললেন, সবটাতে ওরকম করো না। সুমিত্র আবার চোখ বুজে আরাম করতে করতে বলল, ঠিক আছে, চা দাও। বাবা, কোন সকালে উঠেছি, পেয়ে যাচ্ছে। দুধ, মিষ্টি, লুচি, নিমকি সে ভর্তি করে বিভিন্ন রকমের সব খাবার এলো। সুমিত্র সব কিছুরই বেশ সদ্ব্যবহার করে মাকে খুশি করতে পারল। যোগমায়া ধীরে ধীরে বিবাহের ভূমিকা করলেন। তোর তো প্রায় 24 বছর বয়স হতে চলল। সুমিত্র বলল, তা হলো, একেবারে যুবক ছেলে হয়ে গেলি, কি বলিস? যুবক বুঝি তার আগে হয় না? হবে না কেন? তোর বাবা তো 22 বছর বয়সেই বিয়ে করেছিলেন। যুবক ছাড়া আর কি? ইস, বাবা 22-এ বিয়ে করলেন আর আমার প্রায় 24 হলো, কি কপাল। যোগমায়া চোখ ভরে হাসলেন। তা বাবার হয়েছে, তিনি ছিলেন আগের জেনারেশন, সেই নিয়মে এখন তোর 24-এ হবে। হবে তো, কথা দিচ্ছ তোমার? সেও চোখ ভরে হাসল। মা বললেন, হ্যাঁ, কথা দিচ্ছি। বিয়ে ঠিক হয়ে গেছে, রাজত্ব এবং রাজকন্যা দুই প্রস্তুত। চোখ কুঁচকাল সুমিত্র, তাকিয়ে থেকে বলল, কি? আর কি, তুই যা চাস তাই। আমি কি চাই? বললি না বিয়ে করবি। এবারে হাসতে হাসতে গড়িয়ে গেল সুমিত্র। আমি বিয়ে, আমি বিয়ে করব? হাসি আর থামেই না। যোগমায়া বললেন, হাসছিস কেন? হাসির কথা বললে হাসবো না?
বিয়ে করা কি হাসির ব্যাপার? সুমিত্র মায়ের দুই কাঁধে দু হাত রেখে বলল, ওসব চিন্তা দূর করো মা, বহু দূর দেশে যাব, এখন সে চিন্তাটা মাথায় রাখো। অনেক রকম ঝামেলা আছে। মাসি বলেছেন উনি কিছু কাজ এগিয়ে রাখবেন, আমি দিন 15 বাদে যাব। অনেক ঘোরাঘুরির ব্যাপার, কত যে ফর্মালিটি। যোগমায়া গুছিয়ে বসলেন, সব জানি, এও জানি এই শ্রাবণের 10 তারিখে তোর বিয়ে। সে কি? হ্যাঁ। কে ঠিক করলো? আমি। কার সঙ্গে? সুরূপা। আমার বিয়ে আর আমাকেই জানানো হলো না? তোর বিয়ে তুই জানবি না তো কে জানবে? এই তো জানালাম। না মা, সে হয় না। কি হয় না? সুরূপাকে তোর পছন্দ না? সুরূপাকে আমি কখনো সেভাবে দেখিনি। দেখিসনি কেন? ওর বাবা দত্ত সাহেবের অপরিসীম ক্ষমতা, মন্ত্রী টন্ত্রী সবই তার পরিচিত। উনি ইচ্ছে করলে তুই যে কোনো দিন একটা টিকিট কেটে এরোপ্লেনে বসতে পারিস, তোকে আঙুলটি নাড়াতে হবে না। সুমিত্র গম্ভীর হলো। না মা, আঙুল না নেড়ে বসে বসে অন্যের অঙ্গুলি উত্তোলনের অধীনতে আমি রাজি নই। কেন? তোর বাবা থাকলে তিনি কি তোকে এ বিষয়ে সাহায্য করতেন না? তুই কি তার সাহায্য নিতিস না? বাবার কথা আলাদা। বাবার সঙ্গে তার ছেলের মান সম্মান, ইচ্ছে অনিচ্ছে সবই অন্যরকম। তাই বলে অপর একজন ভদ্রলোককে আমি আমার হয়ে ক্ষমতা খাটাতে বলবো কেন? বাবাকেও অবশ্য বলতাম না, চাইলেও দিতাম না। আমি এসব ভালোবাসি না মা, আমি নিজের ব্যবস্থা নিজেই করতে পারবো। বেশ তো, ঠিক আছে, তুই নিজেই সব করিস, এটাও করিস। হাসলেন। সম্ভাবনা পরপারে। প্রবল পেকে কান ঝাঁকালো সুমিত্র। কি বললি? এবার যোগমায়া ভ্রুকুঁচ করলেন। সুমিত্র বলল, বিয়ে করা এখন আমার পক্ষে সম্ভব নয় মা। ছেলের গলাও যথেষ্ট দৃঢ়। যোগমায়ার আয়ত চোখের সাদা অংশে লালের ছিটে পড়ল। চুপ করে হেসে বললেন, কিন্তু আমি যে কথা দিয়েছি। কি বলেছ? মেয়ের বাবা এবং আমি একসঙ্গে বসে এই বিয়ের সমস্ত ঠিক করে ফেলেছি। বিয়ে শ্রাবণ মাসের 10 তারিখে। বিয়ের পরে বউকে নিয়ে আমি তোমার সঙ্গে যাব। তোমরা একটু সেটেল হলে আমি ফিরে আসব। বউ থাকবে। খরচ কে দেবে? থাকবে কোথায়? তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ও দেশের খরচ বিষয়ে তোমার ধারণা আছে মা? তোমার চেয়ে একটু বেশি আছে। তুমি রাগ করেছ? কিন্তু মা। মাকে সে জড়িয়ে ধরল। মা মা, এ অসম্ভব। আমি এখন কিছুতেই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। কেন? তুমি কি নিজে কারোর কথা ভেবেছ? কারো কথা কি সত্যি মনে পড়ল সুমিত্রর? চকিত হয়ে বলল, না। তবে? বিয়ের কথা আমার মাথার মধ্যে নেই, চিন্তার মধ্যে নেই। এখনো আমার ছাত্রবৃত্তি শেষ হলো না। আমি অনুরোধ করছি মা, এ নিয়ে তুমি আমাকে আর কিছু বলো না। আমি এখন বিয়ে করবার জন্য একটুও প্রস্তুত নই। ক্ষণকাল নিস্তব্ধ থেকে যোগমায়া বড় করে নিঃশ্বাস ফেললেন। চেপে চেপে বললেন, ওদের তাহলে আমি কি বলবো? ওরা যে কয়েকদিনের মধ্যেই আসছেন এখানে, তোমাকে আশীর্বাদ করে যাবেন। কাজকর্ম অনেক অগ্রসর হয়ে গেছে। সে তুমি ভেবেচিন্তে যা হয় বলো করো, কিন্তু বিয়ে আমি এখন কিছুতেই করব না। বিছানার আরাম ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সুমিত্র। যাই মা, স্নান করে নিয়ে বেরোই একটু। দুহাত পিছনে এলিয়ে আর মোড়া ভাঙল। যোগমায়া রাগতভাবে বললেন, এই বছরে দেখছি তুমি খুব স্বাধীনচেতা হয়ে পড়েছ। তোমার বাবা থাকলে তার মুখের সামনে বসে এত বড় অবাধ্যতা তুমি করতে পারতে?
তুমি অনর্থক রাগ করছো মা। যাকে পরে হবে কথা, আমি চান করতে চললাম। দুপুর। তখনকার মধ্যে কথাবার্তা এই পর্যন্ত হয়ে স্থগিত থাকলেও দুপুরে খাওয়ার পরে সুযোগ বুঝে যোগমায়া আবার কথা তুললেন। বললেন, এখন পিছনে অসম্ভব। সৌমিত্র বলল, এটা জ্যৈষ্ঠ মাসের প্রথম, শ্রাবণ মাসের 10 তারিখ আসতে ঢের দেরি, সুতরাং অসম্ভব কিছুই নয়। মিস্টার দত্ত যে কোনো দিন এসে যাবেন, আমাদের গেস্ট হাউসেই উঠবেন। আমি মনে মনে ঠিক করে রেখেছি, তিনি এলে নন্দনপুরের সমস্ত সম্ভ্রান্ত ব্যক্তিদের বাড়িতে ডেকে একটা পার্টি দেব, আর তোমাদের বিয়ের কথা অ্যানাউন্স করব। সুরূপা খুবই উপযুক্ত মেয়ে, তাকে নিয়ে বিদেশে গিয়ে তোমার কোনো অসুবিধাই হবে না। আমার হবে না, কিন্তু সুরূপার হবে। কেন? মারে, আমি সারাদিন পড়াশুনো করব, সে কি করবে? সেও পড়বে, তাকেও ভর্তি করে দেওয়া হবে কলেজে। সব খরচ তুমি দেবে? সে আমার পুত্রবধূ, আমি তো দেবই। যার মেয়ে তিনিও দেবেন। আর আমি? তুই আবার কি দিবি? তুই তো এখনো একটা ছাত্র, তোর দেওয়ার কথা উঠছে কোথায়? নিজের খরচে নিজে দিতে পারবি, তাই কি কখনো ভেবেছি? তবে কি ভেবেছিলে? তোমরা দেবে? নিশ্চয়ই। তুই স্কলারশিপ না পেলেও তোকে বিলেতে বা আমেরিকায় আমি পাঠাতামই। তুই নিজেই কার সঙ্গে পরামর্শ করে কি পরীক্ষায় বসে এত বড় একটা বৃত্তি জোগাড় করেছিস তা তো আমি জানিও না। তবে খবর পেয়ে আনন্দে আমার বুক ভরে গেছে। তার মানে তোমার খরচে গেলে এত আনন্দ হতো না, তাই তো? সে তো বলাই বাহুল্য। সেই রকমই মা, নিজে যখন নিজের খরচে বউকে নিয়ে যেতে পারবো, তার সব খরচ বহন করতে পারবো, তখনও নিশ্চয়ই এইরকম আনন্দে আবার বুক ভরে যাবে তোমার। অতএব অপেক্ষা করো, পড়াশুনো সাঙ্গ করি, তারপর সেই আনন্দ আমি তোমাকে দেব। তাকিয়ে থেকে যোগমায়া বললেন, তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস? একেবারেই না। তবে এইসব কথার অর্থ কি? অর্থ এই, অপরের খরচে কিছুই আমার ভালো লাগে না। বিয়ে করলে স্ত্রীর খরচ বহন করা আমারই সর্বপ্রথম কর্তব্য হওয়া উচিত বলে মনে করি আমি। মাকে অপমানিত করাও সম্ভবত তোমার ঔচিত্যের মধ্যে পড়ে। এ আর এ কি এক মা? আমি তোকে বলছি সুমিত্র, বিয়ে তোকে করতেই হবে, না করলে জানবি আমি সংসারের সমস্ত দায় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যেখানে হোক চলে যাব। অন্তত তোর সঙ্গে কোনো সংস্রব রাখবো না, আমি প্রতিজ্ঞা করে বলছি। কথাটা যোগমায়া এমন দৃঢ়তার সঙ্গে বললেন যে সুমিত্র এর পরে আর খুব বেশি কথাবার্তা বলে ব্যাপারটাকে তুঙ্গে তুলতে চাইল না। যোগমায় আরো 2-4 কথা বলার পরে বললেন, শেষ কথা আমি শুনতে চাই, বিয়ে তুমি করবে কি করবে না? রুষে ফুঁসে সুমিত্র বলল, ঠিক আছে। এই তো লক্ষ্মী ছেলে। হাসি ফুটল যোগমায়ের মুখে। পাশপিঠে শুতে শুতে সুমিত্র বলল, তুমি এখন যাও মা, আমি এখন ঘুমোবো। যোগমায়া আর ঘাঁটালেন না, রাজি যে হয়েছে ছেলে সেই ঢের। ঘাম দিয়ে ঝড় ছাড়ল তার। বিকেলে উঠেই ভারী ভারী মুখে চা খেয়ে সুমিত্র বেরিয়ে গেল বাড়ি থেকে। যোগমায়া মনে মনে হাসলেন আর ভাবলেন, এই ভারী মুখ শিগগির হাসি মুখে পরিণত হবে। বিয়েটা একবার হোক না, বউকে একবার কাছে পাক না। ওর বাবাও তো শুনেছি বিয়ে নিয়ে অনেক হাঙ্গামা করেছিলেন তার বাবা মার সঙ্গে। এক রাত্রির পরেই তো বউ ছাড়া দুনিয়া অন্ধকার, সব জানা আছে। নিশ্চিন্ত মনেই তার উৎসবের অর্ধ সমাপ্ত তালিকা সমাপ্ত করতে বসলেন। সন্ধ্যা। এদিকে সুমিত্র বাড়ি থেকে বেরিয়ে হু হু করে গাড়ি চালিয়ে
সোজা সুবর্ণ নদীর ধারে চলে এলো। নদী এখন ক্ষীণ স্রোতা, সোনার রেখার মতোই কোথায় চলে গেছে এঁকে বেঁকে। সবই বালু বেলা। গা ঘেঁষে পাহাড় উঠে গেছে আকাশে। পাশে রাস্তা, তীরে বেড়াবার জায়গা। সুমিত্র গাড়ি নিয়ে উত্তেজিতভাবে অনর্গল চক্কর খেল কয়েকবার। মায়ের উপর রাগে শরীর গড়গড় করছে তার। সহসা স্কুলের একটি পুরনো দারোয়ানকে দেখে থামল। এই যে দশরথ দা, কেমন আছো? পাকা মাথা, দুঃখী চেহারার বৃদ্ধ দশরথ থমকে গেল মণিপুত্রকে দেখে। তারপর এড়ানোর ভঙ্গি করে বলল, ভালোই আছি দাদাবাবু, আপনি ভালো তো? দশরথের মুখে দাদাবাবু আর আপনি শুনে অবাক হয়ে গেল সুমিত্র। সুমিত্র বলল, আমাকে তুমি ক্লাস 1 থেকে হাতে ধরে স্কুলে নিয়ে গেছ, নাম ধরে ডেকেছ, দুষ্টুমি করলে বকেছ। হঠাৎ কি আমি এতই বড় হয়ে গেছি যে দাদাবাবু ডাকছ, আপনি বলছ? কি ব্যাপার, রাগ করেছ নাকি? রাগ? না না, রাগ করবো কেন? কোথায় থাকো? শুনেছিলাম স্কুলের কাজ ছেড়ে দিয়েছ, কেন? কর্তা বলেছিলেন। থেমে গেল দশরথ। সুমিত্র বলল, বাবা কি বলেছিলেন বাবা? সে কথা থাক, বলো না। কবে আসা হলো এখানে? বোঝা গেল সে আপনি তুমি এড়াবার জন্যই এমন তৃতীয় ব্যক্তিতে কথা বলছে। তেমনি অন্য কথাটাও এড়িয়ে যেতে চাইছে। সুমিত্র আবার বলল, বাবা কি তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন? দশরথ মাথা নিচু করে বলল, মাস্টার বাবুকে যখন ছাড়ালেন আমাকেও রাখলেন না। আমি তার দলেরই লোক, মাস্টার বাবুই আমাকে এনেছিলেন কি না? কথা শুনে কতক্ষণ গুম হয়ে থাকলো সুমিত্র। অনেক পরে বলল, মাস্টার মশাই এখন কোথায় থাকেন জানো? কি করেন জানো? উনি তো শুনেছি খুব কষ্টের মধ্যে আছেন, অসুস্থ হয়ে অনেকদিন বিছানায়ও ছিলেন। সবেশ্বর মাঝি বলল ডিহাংডিহিতে ঘর ভাড়া নিয়ে থাকেন, আরও নাকি কি সব বিপদ টিপদ চলছে। ডিহাংডিহিতে? ওখানে সস্তা ঘর তো। দশরথা, তুমি আমার সঙ্গে গাড়িতে উঠে আসবে? কেন? মনে হলো ভয় পেয়েছে দশরথ। সুমিত্র বলল, চলো না, চলো না, একবার মাস্টারমশাইকে দেখে আসি। যাবে? তোমাকে খুব ভালোবাসতেন, বিনা দোষে কি মানুষের কি দশা হলো। এবারে উঠে এলো সে গাড়িতে, তার ভয় কমেছে। এই মাস্টার মশাই সুমিত্রকে 10, 11, 12 3 বছর পড়িয়েছিলেন। এই মাস্টার মশাইকে সে ঈশ্বরের মতো ভক্তি করে এখনো। মাস্টার মশাই তো জীবনের আদর্শ পুরুষ। বলা যায় মাস্টার মশাইয়ের শিক্ষার প্রভাবে সে এমন নবজন্ম লাভ করেছিল। অত্যন্ত ধনী ব্যক্তির আদর যত্নে প্রশ্রয় লালিত সন্তানের মধ্যে স্বভাবতই যেসব দোষ নিজে থেকেই বর্তায়, সেসব দোষই তার মধ্যে 16 আনার জায়গায় 18 আনা বর্তমান ছিল। অবিশ্রান্ত আবদার, আলস্য, হুকুম, পান থেকে চুন খসলেই দাপাদাপি, নিম্নপদস্থদের অবজ্ঞা, কাজের লোকেদের মানুষ বলে গণ্য না করা, সব কিছু নিয়েই অশান্তি। এই সবই ছিল তার জীবনের ধারা। চারপাশে 4টে লোক সদা সন্ত্রস্ত, মন জোগাবার জন্য। গান্ধীপাতি এই দৃঢ়চেতা মাস্টারমশাই তার ব্যক্তিত্বের প্রভাবে তাকে মনুষ্যত্বে উত্তীর্ণ করেছিলেন। লেখাপড়ায় কোনো জিনিসে মনোযোগী ছিল না, পাশ করতো কোনো রকমে। মাস্টারমশাই তাকে কখন যে একেবারে উঁচু তলায় তুলে দিলেন টেরও পেল না সে। 12 ক্লাসের গোড়ার দিকে একদিন সে তার বাড়িতে গিয়েছিল, সেই প্রথম। ছোট বাংলো বাড়ি, স্কুল কোয়ার্টার, কি পরিচ্ছন্ন, কি সুন্দর করে সাজানো। মাস্টারমশাইয়ের জ্বর হয়েছিল।
সামনের ঘরে শুয়ে শুয়ে বই পড়ছিলেন। দরজা খোলা ছিল। সবুজ রঙের পর্দা দোল খাচ্ছিল বাতাসে। দেখতে পেয়ে চেঁচিয়ে উঠলেন, আরে আরে সুমিত্র, সুমিত্র, এসো এসো, তোমার কথাই ভাবছি, জ্বর হয়ে থেকেই ভাবছি। ফার্স্ট টার্মিনাল সামনে, এখন কি আমার পড়ে থাকলে চলে? ক্লাসের মতো ফার্স্ট ডিভিশন হলেই তো চলবে না, আরও ক্লাসের পরীক্ষায় আরও অনেক ঊর্ধ্বে উঠতে হবে। ভিতরের দিকে মুখ করে ডাকলেন, লীলা, লীলা, এসো এসো, দেখে যাও কে এসেছে। মাস্টারমশাইয়ের স্ত্রীর নাম লীলা। হাসি মুখে এসে দাঁড়ালেন। লক্ষ্মী, কি ভালো লাগলো। খানিক পরে চা নিয়ে এলেন। ঘরে তৈরি সিঙ্গাড়া, পাটিসাপটা নিয়ে এলেন। মাস্টারমশাইয়ের মেয়েও এসে গেল। জমে উঠল আসর। দেখতে দেখতে সেই সুশিক্ষিত শোভন পরিবারটির সঙ্গে সে একাত্ম হয়ে গেল। মাস্টারমশাইয়ের বাড়িতে সে বাবার নির্দেশেই গিয়েছিল। তারপর সেই যাওয়াই একদিন কাল হলো। মাস্টারমশাই বলেছিলেন, তুমি বরং এক কাজ করো, যে কদিন আমি ঠিকমতো চলাফেরার উপযুক্ত না হয়ে উঠব, তুমি চলে এসো, এখানে অঙ্কটা নিয়ে বসা যাবে। ওটাই তো তোমার বাধা, সে বাধা দূর করে দেব। আমি চাই তুমি পরীক্ষায় প্রথম 10 জনের একজন হও। প্রথম 10 জনের একজন সে হতে পারেনি, তবে কাছাকাছি হয়েছিল। সহজেই ভর্তি হতে পেরেছিল কানপুর আইআইটিতে। এখন তো সে সত্যি পয়লা নম্বর ছেলে। কার জন্য? এই মাস্টার মশাইয়ের জন্যই। অথচ সেই 12 ক্লাসের পরীক্ষার পর থেকে আর কখনো সে মাস্টার মশাইয়ের সঙ্গে দেখাই করেনি। মাস্টার মশাই নন্দনপুর হাই স্কুলে পড়াতে আসবার আগে হাজারিবাগে ছিলেন। বাবাই তাকে নিয়ে এসেছিলেন। বলা যায় নন্দনপুর হাই স্কুল যে এই অঞ্চলের সেরা স্কুল, তার 12 আনার কৃতিত্বটি মাস্টার মশাইয়ের। অমানসিক পরিশ্রম করতেন তিনি স্কুলটার জন্য। বাবা পঞ্চমুখে বলতেন সে কথা। যথাযোগ্য মাইনেও দিতেন, কোয়ার্টার ফ্রি। খুব বিশ্বাস ছিল তাঁর হিরেন মাস্টারের প্রতি। সেই বিশ্বাস একদিন উবে গেল কর্পূরের মতো। হুঙ্কার ছেড়ে সুমিত্রকে বললেন, ফের যদি তুমি আর কখনো ওই লোকটার বাড়িতে যাও বা কোনো সংস্রব রাখো, আমি তোমাকে আশ্রয় রাখবো না। এবং জেনে রেখো, লোকটাকেও আমি দেশ ছাড়া করে ছাড়ব। হঠাৎ কারণটা বুঝতে পারেনি সুমিত্র। আবার এই রুদ্র মূর্তি দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল। পরে জানল গোলমালটা মাস্টারমশাইয়ের মেয়েকে নিয়ে। নন্দনপুরে ভালো মানুষ মাস্টারমশাইয়ের শত্রু ছিল অনেক। স্কুলে তার সম্মান, খোদ কর্তার কাছে তার খাতির, মাইনের অঙ্ক, ভালো কোয়ার্টার, আধুনিকতা, মেয়েকে ছেলের মতো যত্ন করে মানুষ করে তোলা, এই সবই তাদের চক্ষু শুল ছিল। শেষ পর্যন্ত সুমিত্রর সঙ্গে এত ঘনিষ্ঠতা দেখে ঈর্ষা একেবারে দাবানলের মতো জ্বলে তুঙ্গে উঠে গেল। তাকে নিয়ে মাস্টারমশাইয়ের মেয়েকে জড়িয়ে শহরময় যথেষ্ট কুৎসা রটিও তারা ক্ষান্ত হল না। কিছু লোক, যাদেরকে বাবা একটু গণ্যমান্য বলে ভাবতেন, তাঁরা এসে দেখা করে সুকৌশলে কথা বলে বাবাকে অবশেষে বুঝিয়ে ছাড়লেন যে নন্দনপুরের প্রাণপুরুষ শিবশঙ্কর যদি তার একমাত্র সন্তানকে হারাতে না চান, তবে যেন এই মুহূর্তেই সাবধান হন। হিরেন মাস্টারকে বাইরে থেকে যতই সরল বলে বোধ হোক না কেন, আসলে লোকটা ধূর্তের শিরোমণি। ঘরে বাইরে স্বামী স্ত্রী দুজনেই সমান। মেয়েটাকেও বানিয়েছে তেমনই, যাকে বলে একেবারে অসৎ চরিত্র। নন্দনপুরের সব ভালো ভালো ছেলেগুলোর মাথা খাচ্ছে। সেই মেয়েটাকে দিয়েই খেলিয়ে খেলিয়ে হিরেন মাস্টার আর তার স্ত্রী ষড়যন্ত্র করে হাত করে ফেলেছে সুমিত্রকে। এখনো যদি যথোচিত শাস্তি বিধান না করেন, ছেলেকে আর ফিরে পাবেন না। মাস্টারমশাইয়ের ক্লাস 10-এ পড়া ফার্স্ট হওয়া বুদ্ধিমতী সুন্দরী মেয়েটির প্রতি সুমিত্রর যে যথেষ্ট দুর্বলতা জন্মেছিল, সেটা অবশ্য মিথ্যে কথা নয়। কিন্তু তার জন্য মাস্টারমশাই বা মাসিমার কোনো দায়িত্বই ছিল না। তারা জানতেনই না কিছু। দুটি অপরিচিত বয়স্ক ছেলেমেয়ে, যারা কখনো নগরে বাস করেনি,
অনেক কিছু দেখে শুনে চালাক হয়ে উঠবার অবকাশ পায়নি, নাকে মুখে স্মার্ট হতে পারেনি। তাদের সেই প্রণয় ছিল অতি গোপন, অতি নিঃশব্দ, অতি ভীরু। অন্য কারোর কাছে কিছুই ধরা পড়বার মতো নয়। শুধু দুটি মানুষই দুজনের কথা জানত। দুজনের অস্তিত্বে দুজনেই রোমাঞ্চিত হতো। চোখে চোখ পড়লেই দুজনের বুকেই ঝড় বয়ে যেত, যা এই মুহূর্ত পর্যন্ত ভুলে যেতে পারেনি সুমিত্র। তার বাবা মাস্টারমশাইকে তার সমূহ বিপদ থেকে উত্তীর্ণ হবার তরুণ কি শাস্তি বিধান করেছিলেন সুমিত্র জানে না, জানবার সুযোগ পায়নি। 12 ক্লাসের পরীক্ষা শেষ হবার পরে বাবা মা তাড়াতাড়ি তাকে নিয়ে উত্তর ভারতে ভ্রমণে বেরুলেন। দিল্লিতে এক মস্ত বাড়ি ভাড়া নিয়ে সেটাকে কেন্দ্র করে ঘোরা হলো সব দেশ। দেরাদুন মুসৌরি হয়ে ফিরে এসে সুমিত্র ভর্তি হলো কানপুর IIT-তে। মা বাবা তারপরেও কিছুকাল দিল্লিতে রইলেন। কলেজের প্রথম ছুটিটা তার দিল্লিতেই কেটেছিল। যতদিন আবার নন্দনপুরে আসতে শুরু করলো ততদিনে বছর ঘুরে গেছে। ঘটনাটাও অনেকখানি ফিকে হয়ে এসেছিল, তবু বেদনা ছিল হৃদয়ে। একদিন লুকিয়ে গিয়েছিল ওই ছবির মতো বাড়িটিতে। গিয়ে শুনল মাস্টারমশাই কাজ ছেড়ে দিয়ে সপরিবারে কোথায় চলে গিয়েছেন। প্রথম বছর তো এই, দ্বিতীয় বছরটা নানা রকম পরীক্ষা নিরীক্ষা, খেলা, সাঁতার, বন্ধুবান্ধব, এক্সকারশন, এইসব করে করে কেমন করে কাটলো যে বুঝতেই পারল না। তৃতীয় বছরের মাঝামাঝি বাবার মৃত্যু বজ্রের মতো ভেঙে পড়ল মাথায়। সুখে দুঃখে দায়িত্বে সর্বতোভাবে সে আচ্ছন্ন হয়ে পড়েছিল। চতুর্থ বছরে অবশ্য কানাঘুষ হয়ে শুনেছিল মাস্টারমশাইকে অন্য মাস্টারদের এবং নন্দনপুরেরই কিছু লোকের পরামর্শে বাবাই নাকি চাকরি থেকে বরখাস্ত করেছিলেন, কোয়ার্টার থেকেও তাড়িয়েছিলেন। সম্ভবত তারপরেই স্ট্রোক। এই অবস্থায় এসে পৌঁছেছেন। নইলে কি তাকে ডিহাংডিহিতে এসে বাড়ি নিতে হয়, তাদের শ্রমিক বস্তিতে? যত জোরে চালানো সম্ভব তত জোরেই গাড়ি চালিয়ে সুমিত্র পাহাড়ি পথের 8 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেখানে এসে পৌঁছল। বাড়ি খুঁজে বার করতে সময় লাগলো না, কিন্তু ততক্ষণে সন্ধ্যার অন্ধকার ছেয়ে গেছে চারিদিকে। গাড়ি থামিয়ে গলির মুখে নেমেই বাড়ি। মাটির বাড়ি, টালির ছাদ, ছোট একটু উঠোন। দেখা গেল উঠোনে গ্যাস জ্বলছে। কয়েকজন লোক ভীষণ চিৎকার করছে, বলা যায় গালাগালি, ভাষা অশ্রাব্য। উঠোনের মধ্যে চারিদিকে 4টে কলা গাছ পুঁতে বিবাহের ব্যবস্থা। পুরোহিত বসে আছে, বর বসে আছে মালা গলায়। মাস্টারমশাইকে দেখা গেল, শীর্ণ দেহ এক বৃদ্ধ। কি যে বললেন হাত জোর করে, আবার ঢুকে গেলেন ঘরের ভিতরে। গাড়ি শব্দেই বর এবং বরযাত্রীরা চমকে ফিরে তাকিয়েছিল। কি হয়েছে, কি হয়েছে বলে এসে দাঁড়াতেই ঝপ করে থেমে গেল সব কলরব। সহসা পুরোহিত পিঁড়ি ছেড়ে উঠে সোঁচা দৌড় দিলেন অন্ধকারে। কে যেন ফিসফিসিয়ে বলল, ছোট কর্তা, ছোট কর্তা। তারপরেই আসর ফাঁকা। ব্যাপারটা কিছুই বুঝতে পারল না সুমিত্র। দ্রুত পায়ে উঠোন পেরিয়ে কাঁচা বারান্দায় এসে দাঁড়াতেই ঘরের ভিতরটা স্পষ্ট দৃষ্টিগোচর হলো। পিলসুচের উপর প্রদীপের ছায়া ছায়া আলোতে দেখল পিছনে দরজা দিয়ে মাসিমা মেয়েকে হাতে ধরে ঘরে নিয়ে আস্তে আস্তে হেঁচকি তুলে বলছেন, সর্বনাশ, আম গাছে দড়ি বেঁধে হতভাগী। কান্নায় কথা ডুবে গেল। মাস্টারমশাই ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন মেয়েকে। আমি এখন কি করি, কেমন করে এদের ঠেকাই? সুমিত্র ডাকল, মাস্টারমশাই। ডাক শুনে দ্রুত মাথা ঘোরালেন তিনি। মাসিমাও তাকালেন, অনুরাধাও তাকালো। সেই অনুরাধা যার চোখের মধ্যে সমস্ত পৃথিবীর সুখ জড়ো হয়ে থাকতো তার জন্য। থমকে থাকা তিনজনকেই তার কোনো অলৌকিক ছবি বলে মনে হলো। স্থির চিত্রের মতোই তারা এক একজন এক এক ভঙ্গিতে নিস্তব্ধ হয়ে রইলেন। সুমিত্র ঘরের মধ্যে এগিয়ে এসে বলল, আমি সুমিত্র, মাস্টারমশাই, আমি সুমিত্র। সুমিত্র?
ছবি ভেঙে গেল। হঠাৎ মাস্টারমশাই ছিটকে এসে ক্ষিপ্তের মতো চেঁচিয়ে বললেন, না না, কিছুতেই না, কখনো না। আমাকে মেরে ফেলো, কেটে ফেলো, তবু আমি কিছুতেই আমার মেয়েকে ওদের হাতে তুলে দেব না, তোমার হুকুমেও না। আমি জেনেছি এইভাবেই ওরা বিয়ের ভরণ করে নিয়ে গিয়ে মেয়েকে চালান করে দেয়। আর তুমি তুমি সেই সুমিত্র। বুকটা কেঁপে উঠল সুমিত্রর। দেওয়ালে ঠেসান দিয়ে মেঝেতে বসে পড়া অর্ধচেতন অনুরাধার মুখের দিকে তাকিয়ে সহসা চোখে জল এসে গেল। এই মেয়ে তাহলে এই গতি হতে চলেছিল? বাবা তাহলে এই শাস্তির ব্যবস্থাই করে দিয়ে গেছেন? একটি নির্জন দুপুরের কথা মনে পড়ে গেল। মাস্টারমশাই বাড়ি নেই, মাসিমা ঘুমোচ্ছেন, অনুরাধা জানালায় বসে এক মনে উপন্যাস পড়ছে। কি কারণে তার ছুটি ছিল মনে নেই, চলে এসেছিল তাদের বাড়িতে। সামনের দরজা খোলাই থাকতো সর্বদা। নিঃশব্দে ঢুকে পিছন থেকে চোখ টিপে ধরল। অনুরাধা আঁতকে প্রায় চেঁচিয়ে উঠেছিল, তারপরেই বুঝতে পেরে থেমে গেল। অনুরাধাকে কখনোই সে একা পায়নি, এতটা কাছাকাছি হবার সুযোগ ঘটেনি। দুটি কিশোর কিশোরী শঙ্কিত হৃদয়ের প্রেম চোখে চোখেই প্রায় নিবদ্ধ ছিল। চোখ ছেড়ে দিয়ে পায়ের কাছে বসে সে বলেছিল, আমি তোমাকে ভালোবাসি অনুরাধা, আমি কোনোদিন তোমাকে ভুলব না। মালকের মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে মাস্টারমশাই বলতে লাগলেন, আমি তোমাদের কি করেছি? কেন কেন এত আক্রোশ? এতদিনেও কি তা মিটল না? তুমি জানো এরা কারা, এরা কি? খোঁজ নিয়েছ? তাদের পক্ষ নিয়ে এখানে কি বলতে এসেছো তুমি? সুমিত্র তার কাছে এসে হাত ধরল, নড়া গলায় বলল, আপনি শান্ত হন মাস্টারমশাই, আপনি নিশ্চিন্ত হন। আমি ওদের পক্ষ নিয়ে আসিনি, ওরা নেই, আমি ওদের চিনিও না। আমাকে দেখেই ওরা পালিয়ে গেল। আমার বাবা কি করেছেন, কি করেছিলেন আমি জানি না, তার সঙ্গে আমার কোনো যোগ ছিল না। শুধু আমার বয়স অত্যন্ত কম ছিল বলে বোঝাপড়া করবার সাহস পাইনি। এই রাজত্ব বাবার, জানতাম তার সঙ্গে লড়াই করে আপনাদের বাঁচাতে পারবো না, তাই সম্পর্ক রেখে বিপদেও ফেলতে চাইনি। এখন দেখছি যা করবার তা তিনিই করে গেছেন। কিন্তু আমি তো আছি মাস্টারমশাই, আমি তার ঋণ শোধ করে তার আত্মাকে মুক্তি দেব। নন্দনপুরের যেসব মানুষের জিহবা তাকে এই অন্যায়ে প্ররোচিত করেছিল, তাদেরও একটা উচিত জবাব দেব আমি। আমি আপনাদেরকে ভুলিনি মাস্টারমশাই, ভুলতে পারি না। আমার একটা ভিক্ষা চাইবার আছে আপনার কাছে, আপনাদের কাছে, মাসিমার কাছে, আপনার কাছে, আর আপনাদের মেয়ের কাছে। মাস্টারমশাই অভিভূতের মতো বললেন, ভিক্ষা? ভিক্ষা? হ্যাঁ, আপনি আমাকে স্বাবলম্বী হবার শিক্ষা দিয়েছিলেন। ছাত্র জীবনের প্রথম ধাপ আমি উত্তীর্ণ হয়েছি মাস্টারমশাই, এখন দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হতে চাই। আপনি আমাকে সাহায্য করুন। আমি আমি তোমাকে সাহায্য করব সুমিত্র? হ্যাঁ মাস্টারমশাই, আপনি আমার দীক্ষাগুরু। আপনার মন্ত্রই আমাকে এখনো উদ্বুদ্ধ রেখেছে। আমার দ্বিতীয় পিতাও আপনি। আপনাদের কন্যার সমস্ত ভার গ্রহণ করে, আপনার সমস্ত দায় দায়িত্ব মাথায় তুলে নিয়ে আমি আমার সাংসারিক জীবনের উত্তরণে আপনার সহায়তা চাই। এই আমার ভিক্ষা। অনুরাধা, তোমার কাছেও এই আমার প্রার্থনা। দেওয়ালে ঠাসান দিয়ে পাথরের মতো বসে থাকা নত দৃষ্টি অনুরাধা সারা শরীরে কেঁপে উঠল। তাকে দেখতে দেখতে সুমিত্রর সারা বেলাকার সব গ্লানি কেটে গিয়ে রোদ উঠল মনের আঙিনায়। এক অদ্ভুত আনন্দ সাঁতার কাটতে লাগলো বুকের মধ্যে। বাবা এখন কোথায়, কত দূরে, তা সে জানে না, কিন্তু মা তো আছেন, অন্তত তার সঙ্গে
যে একটা বোঝাপড়ায় আসতে পারছে, তাতেও সে অদৃশ্য শক্তির কাছে কম কৃতজ্ঞ হলো না।